এবার বেআইনি বাড়ি এবং জলাভূমি ভরাটের অভিযোগ পেলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। হুঁশিয়ারি দিয়েছেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। এলাকায় কত বেআইনি বাড়ি আর কতগুলো জলাভূমি ভরাট হয়েছে তার হিসেবও চেয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে। যে সমস্ত এলাকায় জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ হয়েছে সব ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। নিউ ব্যারাকপুর পুরসভায় গিয়ে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। আমাদের স্বচ্ছ সরকার, দুর্নীতিমুক্ত সরকার, সুতরাং সমস্ত পুরসভাতে খতিয়ে দেখা হচ্ছে যে পুরো এলাকায় ইল্লিগাল কনস্ট্রাকশন কোথায় কি হয়েছে। পুলিশের কাছে ওই ব্যাপারে নির্দেশ গেছে, ফায়ার ব্রিগেডের কাছেও গেছে, এবং এখানে আমি অফিসিয়ালদের বলেছি একটা কমিটি বানিয়ে এটার একটা তদন্ত করতে। যা জলাজমি ভরাট করে বাড়ি হয়েছে বা কোনো কনস্ট্রাকশন হয়েছে সেটারও পূর্ণাঙ্গ তদন্ত করা হবে, এবং সেটা করে যে আইন রয়েছে সেই আইন মোতাবেক কেউ যদি জলাজমি ভরাট করেন তাহলে তাকে ততটা জলাজমি তৈরি করে দিতে হয় পরিবেশ রক্ষার জন্য। এটা না করলে এটা কিন্তু পানিশেবল অফেন্স। সুতরাং আমরা তারও একটা তালিকা তৈরি করছি, এবং এই পুরসভার বাসিন্দাদের কাছে এটাও আমার অনুরোধ যে আপনারাও আপনাদের নজরে থাকলে নিশ্চয়ই জানাবেন। এই রিপোর্টটা তৈরি হয়ে গেলে আগামী পদক্ষেপ নেওয়া হবে। কর্তব্যে গাফিলতির অভিযোগে এবার কলকাতা মেডিকেলের সুপার অঞ্জন অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। কর্মরত অবস্থায় অঞ্জন অধিকারীর বিরুদ্ধে অবহেলা ও কর্তব্যে গাফিলতির মতো অভিযোগ উঠেছে। বিজ্ঞপ্তিতে অঞ্জন অধিকারীকে বদলির বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। তাকে বদলি করে পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সাতের দশকে ছাত্র রাজনীতি দিয়ে শুরু, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ, আর তখন থেকেই তার ছায়াসঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। বারাসাতের 4 বারের সাংসদ, কিন্তু ভোটে দলের ভরাডুবি এবং লোকসভায় পদ হারানোর পর সেই কাকলি ঘোষ দস্তিদারই এখন বেসুরো। ওনারা মনে করেছেন যে আমায় সরালে আরও কাজ ভালো হবে, ওনারা মনে করেছেন সংসদীয় কাজ হয়তো আমি পারছি না, সেটা তো তাদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক আজকের নয়, দীর্ঘদিনের। কিন্তু লোকসভা থেকে দলীয় পদ হারানোর পর তৃণমূল নেত্রীর একসময় ছায়াসঙ্গী কাকলি ঘোষ দস্তিদার আজ বেসুরো। 1976 সালে যোগমায়া দেবী কলেজে তখন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1979 সাল থেকে কলকাতা মেডিকেল কলেজে ছাত্র পরিষদ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। ছাত্র রাজনীতির সময়কাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলাপ। দিনে দিনে যে সম্পর্ক ক্রমেই জোরদার হয়। 1984 সালে যাদবপুরে সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে লোকসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছায়াসঙ্গী কাকলি। এই সম্পর্ক আরও জোরালো হয় যখন 1996 সালে যাদবপুর বিধানসভা কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্যর বিরুদ্ধে কাকলি ঘোষ দস্তিদারকে কংগ্রেসের টিকিটে প্রার্থী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে তৈরি হয় তৃণমূল। ওই বছরেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়ান কাকলি ঘোষ দস্তিদার। পরের বছর হাওড়া লোকসভা কেন্দ্রে লড়েন তিনি। 2001 সালে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়েন কাকলি ঘোষ দস্তিদার। 2005 সালের পুরো ভোটে কলকাতার 88 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মালা রায়ের বিরুদ্ধে লড়েছিলেন তৃণমূলের কাকলি। আর 2009 থেকে টানা 4 বার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন তিনি। অর্থাৎ 1984 থেকে 2026 আক্ষরিক অর্থেই 4 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তিনি। কি পরিণতি? কোনো পরিণতি না, ঠিকই তো আছে। এরকমই তো হয়, কোনো কিছু কি স্ট্যাটিক থাকে? ওঠে, নামে, পরে আবার ওঠে। এই প্রেক্ষাপটেই তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আচমকা কেন্দ্রীয় বাহিনীর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতে শুরু করেছেন। তারা বললেন যে আপনার উপরে একটা হামলার আমাদের কাছে রিপোর্ট আছে, সুতরাং আপনি রাজি হয়ে যান, আমরা আপনার নিরাপত্তার ব্যবস্থা করব, সুনিশ্চিত করব। আমার এখানে 4-5 জন ছিলেন, 3 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি এসপিকে ফোন করেছিলাম এবং উনি বলেছেন হ্যাঁ আপনার একটা রিস্ক আছে। সম্পর্ক পুরনো হোক কিংবা নতুন, রাজনীতিতে চমক বদল তিক্ততার কাছে আশা দূরে যাওয়া নতুন কিছু নয়। তাই তৃণমূলের বিপর্যয়ের পর এরকম কিছু দেখা যায় কিনা সেদিকেই এখন সবার নজর।
উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। একদিকে কাকলি ঘোষ দস্তিদার তিনি যেমন বেসুরো, তেমনই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কিন্তু করেছেন তিনিও। আইডস অফ মে অর্থাৎ 15ই মের আগে পশ্চিমবঙ্গের মানুষ এক অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছেন। এই অসহনীয় দলটিতে সহনীয় করে এতদিন সাংসদ থাকলেন কেন, পাল্টা প্রশ্ন তুলেছেন বিধায়ক কুণাল ঘোষ, যার উত্তর দিয়েছে বিজেপিও। এক মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গত 15 বছরে রাজ্য সরকারের প্রশাসনিক বৈঠকে যখন এই নজিরবিহীন ছবি দেখা গেল, সেদিনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে এদিনই এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 44 খ্রিস্টপূর্বাব্দে আইডস অব মার্চে রোমান সম্রাট জুলিয়াস সিজারকে সিনেটের মধ্যেই ছুরি মেরে হত্যা করা হয়েছিল। রোমান ক্যালেন্ডার অনুযায়ী আইডস বলতে সাধারণত মার্চ, মে, জুলাই এবং অক্টোবর মাসের 15 তারিখকে বোঝানো হয়। কিন্তু আইডস অফ মের আগেই পশ্চিমবঙ্গের মানুষ এক অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছে। প্রসঙ্গত, এই আইডস অফ মে অথবা 15ই মের 11 দিন আগে 4 তারিখ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়। জনতার রায় 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের জন্য রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। এই প্রেক্ষাপটে অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান বলতে কি সরাসরি তৃণমূলের ক্ষমতা থেকে চলে যাওয়াকেই বোঝাতে চাইলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়? উনি এই অসহনীয় দলটিতে সহনীয় করে উনি এতদিন আছেন কেন, সাংসদ থাকলেন কেন, সেটা তার ব্যাপার। আরজি করার সময় তো শ্রদ্ধেয় জহর সরকারও ইস্তফা দিয়েছিলেন, তো আমি তো তাকে নিয়ে কথাটা বলছি না। তার মনে হয়েছে যে ওই ইস্যুটা ভুল, ইস্তফা দিয়েছিলেন। তাহলে সুখেন্দু শেখর রায়, তখন আমি এমপি থাকবো, বিরোধিতা করব, বাড়ির সামনে ধর্নায় বসবো, কিন্তু তারপর আবার ভুল স্বীকার করে পার্টিতে ফিরবো, আবার পার্টি যখন নেই তখন আমি আবার বিপ্লব করব। এতে কি বুলুদাদের মতো সিনিয়র লোক, তাদের নিজেদের সম্মান নিজেদের কাছে থাকে? এরকম পোস্ট এর আগেও উনি করেছিলেন, করেননি যে তারা সবাই সবকিছু মেনে নিতে পারে না। মুসল পর্ব শুরু হয়েছে, তাসের ঘরের মতন অল্প কিছুদিন সময়ের অপেক্ষা তৃণমূল ভেঙে যাবে, এবং তৃণমূল ভেঙে যাওয়া উচিত, উঠে যাওয়া উচিত। মানে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, পশ্চিমবাংলার স্বার্থে এরম পার্টির থাকা উচিত নয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রাক স্বাধীনতার রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করেছিলেন সুখেন্দু শেখর রায়। সেই রাতে নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে ধর্নাতেও বসেছিলেন। সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন, প্রাক্তন অধ্যক্ষ সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল। দলের বিরুদ্ধে মুখ খোলায় সুখেন্দু শেখর রায়কে খেসারত দিতে হয়েছিল। দুবার তাকে হাজিরার নোটিশ পাঠায় তৃণমূল সরকারের পরিচালিত পুলিশই। এবার তৃণমূলের পতনের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।